আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। যদিও গরম বেড়েছে, আমরা জানি যে তীব্র একটা গরম আমরা দেখতে পাচ্ছি। অন্তত গত 1-2 সপ্তাহে কিন্তু গরম বেড়েছে। আশা করছি আপনারা ভালো আছেন। কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। বুঝতেই পারছেন, আমরা যেহেতু স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, গরমের কথা যেহেতু বললাম, আসলে তীব্র গরম, সেটি নিয়ে আসলে আজকে আমরা কথা বলতে চাই। তীব্র গরমে আমরা জানি যে সবাই আক্রান্ত হচ্ছেন বিভিন্ন ধরনের রোগে, কিন্তু শিশুদের কথা আমরা আলাদা করে বলতে চাই। শিশুরা কিন্তু অনেক বেশি ঝুঁকিতে, এবং শিশু রোগীর সংখ্যাও বাড়ছে হাসপাতালগুলোতে, আমরা যেমনটা জানি। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। এই তীব্র গরমে শিশুদের রোগ বাড়ছে, আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার রওশন জাহান আক্তার, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন ডাক্তার মোহাম্মদ ফেরদৌস রহমান পলাশ, সহযোগী অধ্যাপক, প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল। নিশ্চয়ই আমরা তাকে যুক্ত করে নেব। আমরা আলোচনাটা শুরু করতে চাই। ডাক্তার রওশন জাহান আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠানে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনারা জানেন আজকের বিষয়টি, এবং আপনারাও সরাসরি আমাদের সাথে যোগ দিতে পারেন। আপনাদের শিশুদের সমস্যা নিয়ে কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। পর্দায় দেখানো নম্বর রয়েছে, সেই নম্বরে ফোন করুন এবং আপনার প্রশ্নটি জানান। আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তারা চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেবার। আমরা আলোচনাটা শুরু করি। গরম বাড়ছে, আমরা যে বললাম যে তাপমাত্রা কিন্তু এখন একেবারে, যখন দিনের বেলা আমরা বেরোচ্ছি আমরা বুঝতে পারি যে কত গরম। আসলে আমাদের বড়দেরই কষ্ট হচ্ছে, তো নিশ্চয়ই ছোটরাও ভুগছেন। আমরা সেটা জানতে চাই, তো কি কি উপসর্গ নিয়ে আসছে আসলে শিশুরা? ধন্যবাদ। আসলে এখন যে তাপমাত্রাটা প্রায় 40-এর কাছাকাছি, বা কখনো তার থেকে ছাড়িয়ে যাচ্ছে 40-এর বেশি, এই তাপমাত্রায় ঘর থেকে বের হওয়াই আসলে উচিত না। এই অবস্থায় শিশুরা অনেক বেশি ভুগছে। আমি যেখানে কাজ করি, বাংলাদেশ শিশু হসপিটাল ইনস্টিটিউট, বাংলাদেশের সবচেয়ে বড় শিশু হাসপাতাল। বাংলাদেশ বলতে আসলে সাউথ ইস্ট এশিয়াতে এর চেয়ে বড় শিশু হাসপাতাল আর নাই। এখানে আমাদের যেরকম ইনডোরে পেশেন্ট আছে, সেরকম আউটডোরে আমাদের প্রতিদিন অনেক রুগী আসে। সেখানে অ্যারাউন্ড 1000 থেকে 1200-র মতো রুগী আমাদের প্রতিদিন আসছে। এই সময়টা কিন্তু ঈদের ছুটি, এই সময়টা এত রুগী থাকার কথা না, কিন্তু দেখা যাচ্ছে অনেকে ছুটি শর্ট করে ফেরত আসতেছে বিভিন্ন সমস্যা নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে তারা চলে আসতেছে, বা বিভিন্ন রকম সমস্যা নিয়ে। এবং তার মধ্যে সবচেয়ে বেশি যেটা পাচ্ছে সেটা হচ্ছে জ্বর কমছে না। আসলে শরীরের তাপমাত্রা যখন বাড়বে, তখন আমাদের যদি আশেপাশে তাপমাত্রা বেশি থাকে, তখন সেটা আরও বেশি বেড়ে যায়। আমাদের তখন বাচ্চাদের যে নর্মাল যে হিট রেগুলেশন যে সিস্টেমটা, সেটা তখন আর নর্মালি কাজ করতে পারে না। যে তাপমাত্রাটা যে কমাবে, সেটা কমাতে পারে না। এই সময় জ্বরের প্রকোপটা বাড়তেই থাকে। তো দেখা যায় এই জ্বরজনিত বিভিন্ন রকমের জটিলতা দেখা যায়। আমরা দেখি অনলাইনে ডাক্তার ফেরদৌস রহমানকে আমরা একটু যুক্ত করতে পারি কিনা। ডাক্তার ফেরদৌস, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠানে? আমরা আজকে কথা বলবো যে এই গরমে আসলে শিশুদের যে রোগ, সেগুলো নিয়ে। আপনি থাকুন, আমরা কথা বলবো আসলে। তো জ্বরের কথা আপনি বলছিলেন, এবং জ্বরটা কমছে না, এটাই কমছে না। হ্যাঁ, যেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জ্বরের যে পরিমাণ, আমরা যেটা বলি যে বাচ্চাদের জ্বর আসলে জ্বরের যে একটা, আমরা সবসময় যে ওষুধটা কমনলি দিয়ে থাকি প্যারাসিটামল, সেটা বাচ্চাদেরকে খাওয়াই দেবেন। খাওয়ানোর পরে তারপরে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আর জ্বর আসলে গাটা ভালো করে নর্মাল পানি দিয়ে, স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে, কলের পানিতে কাপড় ভিজায় সারা গা স্পঞ্জ করে দেবেন, যাতে তাপমাত্রাটা কমে যায়। সেটাও যদি সম্ভব না হয়, বাচ্চাকে গোসল করাতে, শাওয়ারের নিচে নিয়ে বাচ্চার জ্বর তাপমাত্রাটা কমাইতে হবে। তো অনেক সময় দেখা যায় যে বাবা মারা ওই পরিমাণ মতো ওষুধটা ঠিক মতো খাওয়াচ্ছে না, বা যেই পরিমাণ ইন্টারভেল যতক্ষণ পরপর খাওয়াতে হবে সেটা খাওয়াচ্ছে না। না খাওয়ানোর ফলে জ্বরটাও কমছে না, এবং তারা সেই কমপ্লেন নিয়েই 3-4 দিন 5 দিন, স্যার ম্যাডাম জ্বর কমছে না, এসব কমপ্লেন তারা। জ্বরের সাথে আর কি পাচ্ছেন আপনারা? জ্বরের সাথে সাথে আমরা যেটা পাচ্ছি যে এই অতিরিক্ত জ্বরের কারণে দেখা যায় যে কোনো কোনো বাচ্চা যাদের খিঁচুনির সমস্যা থাকে, আগে থেকে জ্বরের খিঁচুনি যাদের থাকে, তাদের খিঁচুনি নিয়েও চলে আসতেছে। কিছু কিছু বাচ্চা আসে খেতে পারছে না জ্বরের জন্য, খাওয়ার যেহেতু কম খাচ্ছে, পানি শূন্যতা হচ্ছে, বাচ্চাটা একদম ল্যাথার্জি, একদম নিস্তেজ নিয়ে চলে আসতেছে। কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বরের হিট স্ট্রোকের মতো হয়ে যাচ্ছে, সেরকম বাচ্চাও, আনকনশিয়াস বাচ্চাও আসছে, একদম অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকমও হচ্ছে। কিন্তু মেইনলি যেটা কমনলি পাচ্ছে সেটা হচ্ছে জ্বর কমছে না। 4-5 দিন জ্বরের ওষুধ খাওয়ানোর পরেও জ্বর কমছে না। এখন আসলে জ্বর তো হচ্ছে 1000টা রোগের লক্ষণ হচ্ছে জ্বর। এখন জ্বরটা কি কারণে, সেটা আমাদেরকে আগে বের করতে হবে। সেটা বের করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া সেটা বের করতে পারবে না। এখন আমার জ্বরটা কি নিউমোনিয়ার জন্য হচ্ছে, জ্বরটা অনেক ডায়রিয়ার ক্ষেত্রেও জ্বর হয়,
আবার জন্ডিসও অনেক সময় জ্বর আসে, টাইফয়েড জ্বরও একটা জ্বর, ডেঙ্গু জ্বরও নিয়েও আমরা সারা বছর ভুগছি। আমরা ডেঙ্গু থেকে মুক্তি পাচ্ছি না কোনো মতেই। আগে যে একটা ফিক্স সিজন ছিল এখন সেটাও নাই। তো কাজে জ্বর মাথা আসলে আমাদের জ্বরের সব কয়টা কারণ মাথায় রেখে তখন আমাদের অনেকগুলো আছে। জি, আমরা একটু ফেরদৌস রহমান আপনার কাছে আসি। ডাক্তার ফেরদৌস, আপনি তো একটা বিভাগীয় শহরে আছেন, আপনি কাজ করছেন, তো এখন এই যে গরম, আপনাদের ওখানেও নিশ্চয়ই রংপুরেও খুব গরম পড়েছে আমার মনে হয়, তো আপনার ওখানে কি কি ধরনের রোগী আপনি পাচ্ছেন, আসলে শিশুদের কি কি সমস্যা নিয়ে আসছে? জি, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই নেক্সাস টেলিভিশন ও ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলমকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আপনি জানেন যে রংপুর উত্তরবঙ্গ অনেক মানে আবহাওয়ার চরম একটা আবহাওয়া এখানে বিরাজ করে। দেখা যায় যে শীতকালে এখানে তীব্র শীত, আবার গ্রীষ্মকালে অনেক বেশি শীত থাকে, অনেক গরম, গ্রীষ্মকালে অনেক বেশি গরম থাকে। তো এই জিনিসটার কারণে দেখা যায় যে আমাদের এখানে শিশুরা খুবই বেশি সহজে আক্রান্ত হয়, বৃদ্ধ এবং শিশুরা। তো এখন যে রোগীগুলো আমরা পাচ্ছি মেইনলি ডায়রিয়াটা দেখা যাচ্ছে বেশি। ম্যাডাম যে কথাগুলো বললো আসলে আমিও তার সাথে একমত যে জ্বরের পেশেন্ট, তবে ডায়রিয়ার পেশেন্টটা আমরা অনেক বেশি পাচ্ছি এখন। আর পাশাপাশি যে রোগগুলো থাকে সারা বছর জুড়েই, যেমন নিউমোনিয়া, সর্দি কাশি, এসবও দেখা যাচ্ছে আউটডোরে এবং হাসপাতালে ভর্তি হচ্ছে। আচ্ছা ডাক্তার ফেরদৌস, এই যে ডায়রিয়ার কথা আপনি বলছেন বেশি পাচ্ছেন, মানে ডায়রিয়াটা কেন আসলে, মানে কারণটা কি আপনারা দেখছেন? আসলে এটা অনেক কারণ আছে, যেমন গ্রীষ্মকালে তো এই ডায়রিয়া খাবার বাইরে রাখে অনেকে গার্জিয়ানরা, এবং আমাদের বাচ্চাদের একটা স্বভাব হচ্ছে বাইরে খাবার খাওয়া, হোটেলের খাবার খাওয়া, খোলা খাবার খাওয়া, এবং দেখা যায় যে তারা দোকান থেকে বিভিন্ন আমড়া খাচ্ছে, শশা খাচ্ছে গরমের হাত থেকে বাঁচার জন্য, এবং জুস খাচ্ছে। আচ্ছা, তো এগুলাই কিন্তু ডায়রিয়ার জীবাণু হিসেবে শরীরে প্রবেশ করছে, এবং শরীরে প্রবেশ করার পরে দেখা যায় যে ডায়রিয়া শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ডায়রিয়া নিয়ে বেশি আমাদের এখানে। ম্যাডাম কি রকম অবস্থা ঢাকায়? ডায়রিয়া, আমরাও প্রচুর ডায়রিয়া রোগী পাচ্ছি। এটা হচ্ছে কি গরমের জন্য অনেক রকম ড্রিঙ্কস, কালারফুল ড্রিঙ্কস রাস্তায় বিক্রি করছে, ওপেন শরবত, লেবু শরবত, আখের রস, এগুলাও মানুষ রাস্তায় খেয়ে ফেলছে। হ্যাঁ, সবাই পছন্দ করে খাচ্ছে। আবার এইসব কালারিং এজেন্ট দেওয়া থাকে, সেগুলোর মধ্যে থেকেও অনেক জীবাণু থাকে যেটা বাচ্চাদের। আর খোলা খাবার তো আছে, খোলা খাবারে জীবাণু থাকে। এইসব ক্ষেত্রে এইসব খাবার খাওয়ার পরপরই বাচ্চাদের খুব ইজিলি তাড়াতাড়ি ডায়রিয়া আক্রান্ত হয়ে যায়। আবার যেসব খাবার গরমের মধ্যে দেখা যায় যে বাইরের খাবার যেটা, বা বাসাতেও খাবার হয়তো বা নষ্ট হয়ে গেছে, আমরা খেয়াল করলাম না, অতিরিক্ত গরমে খাবার যেটা ঠিক থাকার কথা ছিল সেটা ঠিক থাকছে না, সেই খাবার খেয়েও পেটের সমস্যা হচ্ছে, ফুড পয়জনিং হচ্ছে, হয়ে জ্বর আসতেছে। ফুড পয়জনিংটা এরকম দেখা যায় যে কোনো একটা খাবার থেকে আমাদের ফুড পয়জনিং হলে প্রথমে দেখা যায় বাচ্চা বমি, বারবার বমি নিয়ে আসতেছে, বমিটার পরপরই দেখা যায় তার একটু জ্বর আসলো, জ্বর আসার পর তারপর ডায়রিয়া। এটা সিকোয়েন্স, মানে এটা ফুড পয়জনিং হলে এই সিকোয়েন্সে তখন আমরা জিজ্ঞেস করি। আবার দেখা যায় যে এখন খুব তরমুজ বাজারে, ভীষণ তরমুজ পাওয়া যাচ্ছে, তরমুজ, আঙ্গুর, এই ফলগুলো বাচ্চারা হজম করতে পারে না অত, মানে অল্প পরিমাণ দিলে তো হয়, কিন্তু বাচ্চারা তো লিমিট করে খায় না। ওদের যদি খেয়াল করা না হয়, মা বাবা হয়তো খেয়াল করে নাই, বড়দের জন্য আনা হয়েছে সেই তরমুজ, এই কালার, এইগুলো, তারপরে হচ্ছে আঙ্গুর, এগুলো অতিরিক্ত, মালটা, এগুলো অতিরিক্ত খেয়ে তারপর তাদের পেট ডায়রিয়া হয়ে যাচ্ছে। এটা তারা মানে তখন আর দেখা যায় ইনফেক্টিভ কজে যেরকম হচ্ছে জীবাণুর জন্য, আবার খাবার জনিত কারণেও অনেক ডায়রিয়া হচ্ছে। এইসব কারণে ডায়রিয়াগুলোতে বিভিন্ন রকমের। একটা জিনিস একটু জানতে চাই যে, তো যদি এই যে বাচ্চাদের ডায়রিয়া হয়, তাহলে আসলে প্রথমে কি করা উচিত? তারা কি মানে কখন হাসপাতালে যাবে আমি যদি বলি? আচ্ছা, ডায়রিয়া হলে প্রথম উপসর্গ হচ্ছে বারবার পাতলা পায়খানা। এখন পাতলা পায়খানা হওয়া মানে কি? পানির সঙ্গে শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে, পানির সঙ্গে আমাদের প্রয়োজনীয় যে লবণ উপাদান সেগুলো বের হয়ে যাচ্ছে। প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে রিপ্লেস করা। যে পরিমাণ শরীর থেকে বের হয়ে যাচ্ছে সেটা আমাকে রিপ্লেস করতে হবে, যাতে কোনো মতেই বাচ্চার পানি শূন্যতা না হয়। ডায়রিয়া হলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি পানি শূন্যতা হয় বা ডায়রিয়া হলে আমরা সেটা ফিল আপ করলাম, যেটুকু লস হচ্ছে সেটুকু আমি খাওয়াই দিলাম, কিন্তু যদি বাচ্চার পানি শূন্যতা একবার আমি সম পরিমাণ লস ফিল আপ করতে পারলাম না, বাচ্চার ডিহাইড্রেশন হলো, যেটা পানি শূন্যতা, এটা মারাত্মক। এটা থেকে বাচ্চার জীবন। পানি শূন্যতা কিভাবে, মানে বাসায় যদি থাকে? আচ্ছা, বাসায় যদি থাকে পানি শূন্যতা আমি কিভাবে বুঝবো? মা তো আর মেপে দেখতে পারবে না যে পানি শূন্যতা কতটুকু হচ্ছে। এটা বোঝার নিয়ম হচ্ছে, আমাদের ডাক্তারি ভাষায় কিছুই আছে, যা চোখ গর্তে ঢুকে যাওয়া, মাথার তালুটা যাতে নরম তাদের ডুবে যাওয়া, তারপর চামড়াটা ঢিলা হয়ে যাবে, এগুলো আসলে মায়েদের পক্ষে বোঝা সম্ভব না, বা
আমাদের মুখে এটা শুকায় যাওয়া, হ্যাঁ, চোখের পানি কমে যাওয়া, এগুলো আসলে ডাক্তারদের পক্ষে বোঝাই কঠিন, মারা তো বুঝবে না। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চা সারাদিনে কয়বার প্রস্রাব করলো, প্রস্রাবের পরিমাণটা ঠিক আছে কিনা, এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কোনো কারণে প্রস্রাবের পরিমাণটা কম হয় তখনই বুঝতে হবে যে বাচ্চা পানি শূন্যতা হয়ে গেছে, একে আর বাসায় রাখা সম্ভব না, ওকে আমার যে কোনোভাবে হোক সেটাকে ফিল আপ করতে হবে, স্যালাইন দেওয়া হোক বা যেভাবে হোক। সেটা বাসায় যদি সম্ভব হয়, মুখে যদি খাওয়ানো সম্ভব না হয়, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। অনেক সময় ডায়রিয়াতে আমরা দেখি যে ডায়রিয়া হচ্ছে আবার এদিকে বমিও হচ্ছে, হ্যাঁ, তখন মহাবিপদ। যদি ডায়রিয়ার সাথে বমি থাকে তখন আমার আর ফিল আপ করার কোনো উপায় থাকলো না। এই মুহূর্তে তখন আমাকে অবশ্যই জরুরি ভিত্তিতে, যদি প্রস্রাব পরিমাণ কমে যায়, বাচ্চা পানি শূন্যতা ডেভেলপ করে বা যেটাকে আমরা ডিহাইড্রেশন বলি, সেটা যদি হয় তাহলে অতি সত্বর তাকে হাসপাতালে নিয়ে স্যালাইন দিয়ে সেটা রিপ্লেস করতে হবে। তা না হলে বাচ্চার কিডনি এফেক্টেড হয়ে যেতে পারে, কিডনি ফেলিয়ার হয়ে যেতে পারে, এবং পানি শূন্যতার কারণে বাচ্চার মৃত্যুও হতে পারে যদি সেটা আমার সঙ্গে সঙ্গে। একটা একেবারে মরা বাচ্চা আমাদের দেখা গেলে এমার্জেন্সিতে আসছে, তাকে আমরা ইমার্জেন্সি একটু ফ্লুইড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেলে বাচ্চা উঠে বসছে। এটা একদম ম্যাজিকের মতো। ডিহাইড্রেশন হলে বাচ্চা যতটা খারাপ হয়, সেটাকে রিহাইড্রেশন মানে পানি শূন্যতা যদি আমি ফিল আপ করি স্যালাইন দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা সেভাবে ম্যাজিক্যালি ইমপ্রুভ করে যায়, একদম ভালো হয়ে যায়। তো এই জন্য এটা খুবই জরুরি। বমি যদি থাকে তাহলে একেবারেই রিস্ক নেওয়া উচিত না। আর ডায়রিয়া থাকলে বাসায় যদি আমি স্যালাইন খাওয়াতে থাকলাম, সাদা পানি খাওয়াতে থাকলাম, পানি জাতীয় খাবার, স্বাস্থ্যকর খাবার। একটু যদি জানি আসলে যে এই যে যাদের ডায়রিয়া হচ্ছে, কারণ বাচ্চা হয়তো একেবারে ছোট বাচ্চা, ধরেন 6 মাসের বাচ্চা বা 5 মাসের বাচ্চা বা 7 মাসের বাচ্চা বা 1 বছর, তাদের ক্ষেত্রে কিরকম হবে আসলে একটু কি বলা যায় যে কিভাবে আমরা দিব স্যালাইনটা? স্যালাইনটা এটা একটা মাপ আছে যে 6 মাস পর্যন্ত একটা মাপ, 6 মাস থেকে 1 বছরের একটা মাপ, সেই মাপ অনুযায়ী আমার দেখা হয়তো। তারপরেও আবার একটা দেখা যাচ্ছে পরিমাণটা, যে আমি একটা আন্দাজ করবো যে কতটুকু পায়খানা। এই কারণে বাচ্চাদের ওই সময়টা আমরা বলি যে প্যাম্পার্সটা খুলে ফেলতে। আচ্ছা, কারণ প্যাম্পার্স পরা বাচ্চাদের দেখা যায় মায়েরা প্যাম্পার্স পরে রাখে, পেশাব করলো কি না, এটা আমরা বোঝা যায় না, তখন এদিকে বাচ্চাটা খারাপ হয়ে যাচ্ছে। তো মা বলতেছে আবার মেয়ে বাচ্চা পেশাব করলো কিনা সেটা বোঝাটা খুবই একটু ডিফিকাল্ট। ছেলে বাচ্চাদের আমরা বুঝতে পারি যে ও প্রস্রাব করছে, কিন্তু মেয়ে, এই কারণে প্যাম্পার্সটা আমরা তখন পড়াতে মানা করি এবং হিসাব করতে বলি যে কতখানি তার লস হচ্ছে, সে অনুযায়ী অতটুকু তাকে আমার ফিল আপ করতে হবে। এবং একবার এখানে আবার একটা সমস্যা করে কি, যে স্যালাইনটা গুলানোটা, ওটাও আবার মারা ঠিক মতো গুলায় না। কোনো ক্ষেত্রে দেখা যায় যে অল্প পানিতে হিসাব মতো, যে আমি 500 ml পানিতে 1 প্যাকেট খাবার স্যালাইন দিব, এটা কি একদম মেজারমেন্ট একদম ঠিক রাখতে হবে। যদি ঠিক না থাকে তখন আবার দেখা যায় যে বাচ্চাদের অন্যরকম সমস্যা হয়। তখন আবার লবণের পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেটা তো বাচ্চার ব্রেইনে এফেক্ট হয়, এটার জন্য তখন বাচ্চার খিঁচুনি হয়। এটা খুবই জরুরি যে একটা প্রপার ডাইলুশনে আমি খাবার স্যালাইনটা খাওয়াইলাম কিনা। এটা সহজ করার জন্য আমরা মাকে বলি যে আজকাল তো আমরা খুবই মিনারেল ওয়াটার ইউজ করি, 500 ml একটা বোতল পাওয়াই যায়। তো ওই বোতলে যদি আমি প্যাকেট একটা কেটে ঢেলে দিয়ে ওটা গুলায় ওটা খাওয়াই, তাহলে আমার হিসাবের আর কোনো সমস্যা না হয় না। কিন্তু যদি আমি ওই মাপতে থাকি 2 কাপ পানি বা আধা, সেটা তখন মাপটা ঠিক হয় না, কঠিন হয়। ঠিক হবে কিন্তু এটা মার জন্য একটু কষ্ট। তো সহজ হচ্ছে ওই আধা বোতল, 1/2 লিটারের একটা বোতলের মধ্যে আমি 1 প্যাকেট ঢেলে দিলাম, সেটা গুলায় ওটা আমি 6 ঘন্টা পর্যন্ত রাখতে পারবো, এরপর এটা আবার আমাকে ডিসকার্ড করে ফেলতে। আসলে এটাই তো ডায়রিয়াতে আমরা যেটা আপনি বললেন যে এটাই তো আসলে চিকিৎসা, মানে আসলে ডায়রিয়া তো এমনি আপনারা বলেন যে ভালো হয়ে যায় সাধারণত, যদি সেটা জীবাণুজনিত না হয়, তাহলে সেটা এমনিতেই ভালো। যদি ইনফেক্টিভ কোনো কজ না থাকে তাহলে এমনিতেই ভালো, মানে কিন্তু ওই পূরণ করতে হবে স্যালাইন দিয়ে। তো এই স্যালাইনটা প্রপারলি যদি আসলে মানে খাওয়ানো না যায় শিশুকে, তখনই আসলে সমস্যা পানি শূন্যতা হবে। যে স্যালাইন খাওয়াতে না পারলে সে ডাবের পানি খাওয়াক, সে বাসায় লেবু শরবত বানায় একটু লবণ দিয়ে সেটা খাওয়াক, চিনি লবণ দিয়ে, সেটাও হবে, কিন্তু খাওয়াতে হবে তাকে। সাদা পানি খাওয়াক, একবার স্যালাইন খাওয়াক, একবার সাদা পানি খাওয়াক, যাতে তার ওই লবণের পরিমাণটা কোনো মতে বেশি না হয়। আবার লো সোডিয়াম ওআরএস সেটা হলে বেশি ভালো। যে আমাদের ওই যেটা লো সোডিয়াম ওআরএস যেটা পাওয়া যায়, হ্যাঁ এটা পাওয়া যায়, ওটাই হলে বাচ্চাদের জন্য বেশি ভালো হয়। আর তারপরেও যদি ইনফেক্টিভ কজ, যেটা আমরা রক্ত আমাশা বলি, যে বাচ্চার পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে বা পায়খানার রংটা সবুজ হচ্ছে, সাথে বিজলা যাচ্ছে, তখন সেটা আর ওয়াটারি ডায়রিয়া না, তখন আর শুধু ওরসালাইন দিয়ে সেটা কাজ হবে না। তখন আমাকে তাকে একটা প্রপার অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেটাও বিশেষজ্ঞ পরামর্শ, মানে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে। মানে নরমাল এরকম লক্ষণ দেখলে তো মানে নিশ্চিতভাবেই তাকে আসলে হাসপাতালেই আসলে ভর্তি রেখে চিকিৎসা করাটা ভালো। হ্যাঁ, শিশু যদি কাছাকাছি থাকে আমার চলে আসতে পারে, বা নিকটবর্তী যে কোনো শিশু বিশেষজ্ঞের কাছে যাবে। আসলে ডক্টর ফেরদৌস, একটু আপনার কাছে আবার আসতে চাই, সেটি হলো যে আপনি বললেন ডায়রিয়ার কথা, কোন বয়সের শিশুরা বেশি আসলে দেখছেন আক্রান্ত হচ্ছে, এরকম কি কিছু আছে? আসলে সব বয়সের শিশুরাই আক্রান্ত হচ্ছে, তবে দেখা যায় যে 1 বছরের উপরের বাচ্চাগুলা বেশি আক্রান্ত হয়, কারণ 6 মাস নিচের বাচ্চাগুলা যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে তাদের তো ডায়রিয়া একটু কমই হয়, কিন্তু 1 বছরের পরের বাচ্চাগুলা বা স্কুল গোয়িং
চাইল্ড, যারা বাইরে, ম্যাডাম যেটা বললো যে বাইরে থেকে বিভিন্ন ধরনের জুস খাচ্ছে দোকান রাস্তা থেকে, তো এদের বেশি ডায়রিয়াটা হচ্ছে। আচ্ছা, তবে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি আমি একটু যোগ করতে চাই যে ম্যাডামের সাথে, যে আমাদের বাসায় গার্জিয়ানদের বুঝতে হবে যে তার বাচ্চা নেতিয়ে পড়ছে কিনা, প্রস্রাবটা কমে গেছে কিনা, বা ঝিকুনি খিচুনি হচ্ছে কিনা, বা একদম সে রেসপন্স করতেছে না, এই এবং প্রস্রাবটা যদি কমে যায়, তাহলে যদি খুব শীঘ্রই চলে আসে ম্যাডামের কথা মতো, আমরা জানি আমাদের হাসপাতালে আসলে আমরা যদি স্যালাইন দিয়ে দিই তাহলে বাচ্চাগুলো কিন্তু সেভ হয়ে যায়। কিন্তু অনেক সময় গার্জিয়ানরা আসলে একটু অবহেলাও করে, তারা বুঝতে পারে না, মনে করে যে না বাসায় আমি চিকিৎসা নিব, হাসপাতালে যাওয়াটাকে তারা একটু মনে করে যে না ওখানে অনেক হ্যাজার্ড হবে। আসলে হাসপাতাল তো হ্যাজার্ডের জায়গা না, ওখানে গেলেই কিন্তু বাচ্চাগুলোকে সেভ করা যায়। কিন্তু আমাদের কাছে যে বাচ্চাগুলো আসে, কিছু কিছু বাচ্চা আমরা পাচ্ছি একদম শেষ মুহূর্তে চলে আসে। না এটাই যে ডক্টর ফেরদৌস একটু দেরি করছে কিনা আসলে অভিভাবকরা? জি, দেরি করে আসছে, দেরি করছেন, এবং যত দেরি করবে নিশ্চিত তার চিকিৎসাটাও তত আসলে মানে চিকিৎসার আউটকামটা খারাপ হবে। জি, আরেকটা বিষয় হচ্ছে ম্যাডাম যেটা বললো যে ওই স্যালাইনটা ঠিক মতো গুলাতে পারে না, এবং আমি দেখেছি যে শিক্ষিত মায়েরাও, এদের মা হচ্ছে প্রাইমারির শিক্ষিকা, তারপরে আমি যখন বলি যে আচ্ছা আপনি স্যালাইনটা কিভাবে গুলিয়েছেন, বলে যে ছোট বাচ্চা তো আমি অল্প অল্প করে নিয়ে কাপে করে খাওয়াই। জি ডক্টর ফেরদৌস, আমরা আসবো আপনার কাছে, আমরা আসবো, একজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। হ্যালো। জি হ্যালো, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, আমার মেয়ে 11 বছর বয়স। জি, মানে কোনো কিছু খাইতে চায় না। আচ্ছা, যদি কিছু জোর করে খাওয়াই তাহলে দেখা যায় যে পেট ফুলে যায়। আচ্ছা, আর সারাক্ষণ শরীর জ্বালা পোড়া করে, আর বলে যে শরীর খালি অস্থির লাগে। আচ্ছা, এই অবস্থা। আচ্ছা, মানে জোর করে খাইতে চাইলে দেখা যায় খাইতে চায় না কিছু, খালি বলে পেট ফুলে থাকে, খাবারটাকে বমি লাগে। আমার সমস্যাটা সমাধান। আচ্ছা, কোন প্রশ্ন করবেন নাকি ম্যাডাম? কিছু খেতে চায় না, আপনি সবসময় কি ওকে জোর করে খাওয়ান? ও খাইতে চায় না, এই জন্য মানে কি আমি জোর করে খাওয়াইতে চাই। আসলে আমাদের মায়েদের একটা মাইন্ডসেট আছে যে একটা ঠিক টাইম মতো বাচ্চাটা খেতে হবে, ওর খিদা লাগুক বা না লাগুক, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চাটা কোনো মেশিন না। হ্যাঁ, ও একটা মানুষ, পরিপূর্ণ মানুষ, ওর একটা চাহিদা থাকতে হবে, ওর চাহিদাটা তৈরি হওয়ার সময় দিতে হবে। আপনি ওকে একটু চাহিদাটা হওয়ার সময় দেন। ওর এখন যেটা হয়েছে, যেহেতু আপনি যেহেতু জোর করে ওকে খাওয়ান, ওর খাবারের এই বাটি চামচ এগুলো শব্দ শুনলে ওর মধ্যে একটা ভীতি কাজ করে, খাবার ব্যাপারে তার অনীহা কাজ করে। তো এই খাবারের ব্যাপারে তার আগ্রহটা ফিরিয়ে আনার জন্য যেটা করতে হবে যে ওকে ওর পছন্দ মতো খাবারগুলা ভ্যারিয়েশন করে, এক এক দিনে এক একটা খাবার, একই খাবার প্রতিদিন একরকম খাবার দেওয়া যাবে না, এক এক দিন এক একটা করে খাবার তৈরি করতে হবে, এবং তাকে খিদা লাগার সুযোগ দিতে হবে। জোর করে খাওয়ানো একেবারেই নিষিদ্ধ, কোনোভাবেই আমরা পারমিশন দিব না যে ওকে জোর করে খাওয়াতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে ও পানি খাচ্ছে কিনা, প্রস্রাবটা ঠিকমতো করছে কিনা। যদি সেটা ঠিকমতো করে তাহলে সলিড খাবার, যদি সে 4-5 ঘন্টা 6 ঘন্টা নাও খায় তাতে কোনো সমস্যা নাই, ওকে খাবারের আগ্রহটা জন্মানোর সুযোগ দিন, তাহলেই ও খাবে। আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক একটু এখানে যুক্ত করি, ওজন কি একটা বিষয় এক্ষেত্রে? হ্যাঁ, বয়স অনুযায়ী ওজন অবশ্যই একটা বিষয়। আমরা যেটা বুঝি, আমাদের এখানে যে ছোট বাচ্চাগুলো জন্মের সঙ্গে সঙ্গে আমাদের জন্ম ওজনটা চিন্তা করে যে 2.5 কেজি এটা স্ট্যান্ডার্ড ওয়েট, এর চেয়ে কম হলে সেটাকে কম ওজন বলি। 1 বছর হয়ে গেলে তার ওজন হতে হবে 10 কেজি। কিন্তু এই 10 কেজিটা আসলে একটা বিদেশি বাচ্চা, ইউরোপিয়ান বাচ্চাদের জন্য ঠিক আছে। আমাদের দেশের বাচ্চাদের আমরা 8-9 কেজি হলেই আমরা খুশি যে এরকম। কিন্তু আমাদের মায়েরা হচ্ছে, মাদের মাথায় থাকে যে বাচ্চাদের খাবার নিয়ে মারা একদম অস্থির থাকে, এবং তাদের মনে হয় যে একটা ঘড়ি ধরা টাইম মতো বাচ্চাকে পরিমাণ মতো যেটুকু সে বাটিতে নিছে এইটুকু খাবার যদি বাচ্চাকে খাওয়ানো না হয় তাহলে সারা দুনিয়া শেষ হয়ে যাবে। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, আসলে ডায়রিয়ার ব্যাপারে একটা কথা আমি একটু ফেরত আসি, সেটা হচ্ছে, এটা আমার বলা হয় নাই, 6 মাস পর্যন্ত বাচ্চারা যারা শুধুমাত্র বুকের দুধ খায়, তাদের দেখা যায় যে অনেক বাচ্চা আছে তারা দিনের মধ্যে অনেকবার পায়খানা করে। আচ্ছা, সেটা স্বাভাবিক, এটাকে আমরা বলি ডাক্তারি ভাষায় ব্রেস্ট মিল্ক স্কুল। এটা কোনো ডায়রিয়া না, কিন্তু এটাকে অনেক বাবা মা ডায়রিয়া চিন্তা করে ডাক্তারের কাছে যায় বা দোকানে যায় বা অনেক রকম ওষুধ খায়, যেটার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে সে প্রস্রাবের পরিমাণটা তার ঠিক আছে কিনা, 24 ঘন্টায় বাচ্চাটা 6 বার প্রস্রাব করছে কিনা পরিমাণ মতো, তাহলেই তার ডায়রিয়া 20 বার 15 বার 25 বার পায়খানা হলেও এটা কোনো সমস্যা। অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনাটা চালিয়ে যাব, তো একটা বিরতি নিতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক বিরতির পর ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আমরা কথা বলছি তীব্র গরমে শিশুদের
রোগ বাড়ছে এই বিষয়টি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার রওশন জাহান আক্তার, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, এবং অনলাইনে জুমে আমাদের সাথে ডাক্তার মোহাম্মদ ফেরদৌস রহমান পলাশ রয়েছেন, যিনি সহযোগী অধ্যাপক, প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা ডায়রিয়ার কথাগুলো বললাম। ডাক্তার ফেরদৌস, আপনি একটা কথা বলছিলেন, আসলে ওখানে আমরা শেষ করি কথাটা। সেটি হলো যে এই যে স্যালাইনটা ঠিকঠাক মতো আসলে প্রিপেয়ার করতে পারাটাও আসলে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেটি হয়তো মানে অনেকেই জানেন না, আপনি বলছিলেন। জি। এবং অনেকেই আপনি দেখছেন, আপনি বলছেন যে যারা হয়তো যে অনেকে এডুকেটেড মানুষও কিন্তু পারছে না। সো আমার মনে হয় যে দর্শকদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে স্যালাইনটা যেন ঠিকঠাক মতো তৈরি হয় এবং খাওয়ানোটাও যেন ঠিকঠাক মতো হয়। একটু ফেরদৌস, অন্যদিকে আমরা আসি। আপনি বলছিলেন কিন্তু একটা নিউমোনিয়ার কথাও আপনি বলেছেন, বা ম্যাডামও যেটা বলেছেন আসলে। তো এই গরমে নিউমোনিয়া, আমরা তো জানি যে শীতে এটা বেশি হয়, তো কেন আসলে কেন পাচ্ছেন? আসলে না, নিউমোনিয়া সারা বছর জুড়েই হয়, তবে আচ্ছা। এটার প্রভাবটা হয়তো শীতকালে কিছু কিছু সময় বেশি দেখা যায়, ঠিক শীতের শুরুতে। তা গ্রীষ্মকালেও পাওয়া যায়, যে পাওয়া যায় না যে তা না। তো নিউমোনিয়া তো আক্রান্ত সারা বছরই হয়, এখনো তো আছেই ওয়ার্ডে আমাদের এই রোগীগুলো থাকেই, সব সময় থাকে। তবে এখন ম্যাডাম যেটা বললো, সেক্ষেত্রে জ্বরের রোগীগুলো পাচ্ছি, সর্দি কাশি, এবং অতিরিক্ত গরমে আবার বাচ্চারা কিছু ব্রঙ্কিউলাইটিস এইসব নিয়েও আসতেছে, নিউমোনিয়া নিয়ে আসতেছে সারা বছরের মতো। তবে মানে রংপুরের চিত্রটা যদি বলি, যে এখনো ওই গরমের কারণে যে ডায়রিয়াটাই বেশি আছে, কিন্তু নিউমোনিয়াটা সারা বছর যেভাবে আসে ঠিক সেরকমই আছে। জি, ডাক্তার রওশন, আপনি বলছিলেন যে গরমে যেটা হয় যে এখন তো তীব্র গরম, ঠান্ডার প্রতি একটা বোধহয় বাচ্চারা খেতে চায়, একটা আইসক্রিম খায়, একটু ঠান্ডা খায়। তো এটার কারণ, এটাও কি একটা কারণ? এটাও একটা কারণ। ঠান্ডার কারণে যেটা হয় যে বাচ্চারা ঠান্ডা পানি, আইসক্রিম, ঠান্ডা জাতীয় খাবার যেটা খেলে একটু আরাম লাগে, তো এটা আসলে একেবারেই আমাদের পরিহার করা উচিত। বাইরে থেকে আসলে খুব গরম, তখন তো একেবারেই উচিত না। কারণ টেম্পারেচারের একটা নির্দিষ্ট একটা টাইম আছে যে সহনশীল তাপমাত্রায় আসতে হবে। আমার বডিতে এখন আমি 40 ডিগ্রি থেকে হঠাৎ করে -4-এ চলে আসলাম, আমার বডি তো সেটা করতে পারবে না, এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে তার সময় নিতে হবে। হ্যাঁ, ওই সময়টা আমাকে দিতে হবে। তো সেটা তো আমরা দিচ্ছি না, আমরা করছি কি তীব্র গরমে গিয়ে একটা আইসক্রিম খেয়ে ফেলছি, বা ঠান্ডা পানি, বরফ দেওয়া পানি ওটা খেয়ে ফেলছি। তাতে হয় কি, আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট সেখানে আমাদের কিছু জীবাণু আমাদের নর্মালি থাকে, কিন্তু সেটা ওই পরিবেশে সেটা কিছু কাজ, নর্মাল টেম্পারেচারে সেটা কোনো এফেক্ট করতে পারে না। যেই মুহূর্তে টেম্পারেচারটা লো হয়ে যায়, তখন তারা আরামসে সেখানে গ্রো করতে থাকে। ওখানে অনেক ব্যাকটেরিয়া, অনেক জীবাণু তখন ইচ্ছা মতো সেখানে করতে থাকে, এবং আস্তে আস্তে দেখা যায় গলাতে থ্রোট ইনফেকশন, যেটা আমরা বলি, গলায় ইনফেকশন হয়। তারপর কোনো আর বাতাসের সাথে যে জীবাণুগুলো আমাদের শরীরে ঢুকে যায়, সেগুলো সেখানে ইচ্ছা মতো গ্রো করে, এবং আস্তে আস্তে দেখা যায় কিছু কিছু জীবাণু আমাদের নিউমোনিয়া করছে। এখন শিশু হাসপাতালে প্রচুর নিউমোনিয়া রোগী আমরা পাচ্ছি, এবং দেখা যায় যে বাচ্চারা এরকম তীব্র জ্বরের সাথে কাশি ভালো হচ্ছে না, তারপরে দেখা যাচ্ছে একটু বড় বাচ্চারা আবার বলছে বুকে ব্যথা, বুকে ব্যথা, এবং একটু খারাপ অবস্থায় দেখা যায় শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসতেছে। তো এই বাচ্চাগুলোর আমরা যখন একটা এক্সরে করি, দেখি যে একটা সাইড পুরো সাদা হয়ে আছে, বা লোবার নিউমোনিয়া যেটা আমরা বলছি, সেরকম পাচ্ছি খুব বেশি। তো এইটা এই বছর আমরা অনেক বেশি পাচ্ছি, এই নিউমোনিয়াটা, এই লোবার নিউমোনিয়াটা আমরা বেশি পাচ্ছি। এবং এটার কারণ হিসেবে বলতে পারি যে আমাদের অ্যাটমসফিয়ারের এখন অনেক বেশি জীবাণুর সংক্রমণ, এই টেম্পারেচারটা জীবাণুর জন্য খুবই ভালো, এবং গ্রো করার জন্য তাদের জন্য খুব ভালো, এবং তারা বাতাসে যে কোনো রকম ভাবে আমাদের বাচ্চাদের শরীরে ঢুকে গিয়ে তারা ইচ্ছা মতো সেখানে গ্রো করছে এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলি যে মানে ঠান্ডা খাবারটা একটু পরিহার করা বাচ্চাদের জন্য বা আমাদের বড়দের জন্য আসলে উচিত না। আর টেম্পারেচার চেঞ্জটা আমাদের বডিতে অনেক বেশি থেকে একদম সাডেন কমায় ফেলাটা এটা ঠিক না, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমতে হবে। হ্যাঁ, এই জন্য স্বাভাবিক পানি পান করবে, স্বাভাবিক তাপমাত্রায় পানি পান করবে, খোলামেলা কাপড় পরবে। আরেকজন দর্শক আছে, আমরা ফোনটা নেই। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আমি ঋতুপর্ণা ঘোষ বলছিলাম, জি ঝিনাইদহ থেকে। জি, আমার বাচ্চাই গরমে রাত্রে কাশি হচ্ছে, আর বাচ্চার বয়স 19 মাস, কিন্তু ওজন হলো 10 কেজি। আজ 2 থেকে 3 মাস একই জায়গায় দাঁড়িয়ে আছে ওজনটা। হ্যাঁ, আর কাশি হচ্ছে বলছেন? হ্যাঁ, কাশি হচ্ছে, কমছে না। জ্বর আছে কোনো? আচ্ছা, না না, জ্বর নাই, কাশি খুব না, হালকা কাশে, গলা প্রচুর পরিমাণে ঘামে, খেতে চাচ্ছে না কিছু। তো এখন করণীয় কি এটা জানতে চাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কাশি।
কাশি নিয়ে আমরা ভীষণ বিপদে আছি, আসলে কাশি কমাতে পারছি না বাচ্চাদের। দেখা যাচ্ছে কোনো ইনফেকশন নাই তেমন, প্রথমে হয়তো বা কিছু ইনফেকশন ছিল, সেটা ভালো হয়ে গেছে, কিন্তু কাশিটাকে, এই জন্য আমরা মাদেরকে বলি যে কাশিটা যদি ঘুমের সমস্যা না করে, কাশতে কাশতে যদি বাচ্চার বমি না হয়, শ্বাসকষ্ট না থাকে কাশির সাথে, ওর খাবারের সমস্যা না হয়, তাহলে কাশিটা নিয়ে খুব বেশি চিন্তার কারণ নাই, এটা আস্তে আস্তে 1 মাসের মধ্যেই কমে যাবে। কিন্তু যদি কাশির সাথে অনেক জ্বর থাকে, কাশিতে রাতে বাচ্চা ঘুমাতে পারছে না, কাশির কারণে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে, কাশতে কাশতে বমি করছে, খেতে পারছে না, এই সমস্ত যদি সমস্যা হয় তাহলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্য চিকিৎসকের কাছে যেতে হবে, আপনার শিশু বিশেষজ্ঞের কাছে, এবং তাকে বুকটা পরীক্ষা করে দেখতে হবে। প্রথমে ডাক্তার সাহেব বুকটা পরীক্ষা করে দেখবেন এবং দরকার পড়লে উনি প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন যদি প্রয়োজন হয়, এবং তারপরে তাকে সেই চিকিৎসা দিতে হবে। কারণ লম্বা ধরনের কাশি যদি মাসের পরে 1 মাসের বেশি হয়ে যাচ্ছে, তখন আবার অন্যরকম অসুখ বিসুখ, টিবি কিনা, এসব অনেক কিছু আমাদেরকে তখন চিন্তা করতে হয়। কাজে কাশিটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই, আবার একটু চিন্তিত হওয়ারও কারণ আছে যদি আমরা সেটার সঙ্গে অন্য উপসর্গগুলো, যদি কাশির কারণে যদি অন্য সমস্যাগুলো হয়। তবে বাচ্চা যদি ঘামে বেশি, আপনি বলছেন যে বাচ্চাগুলো ঘামে, সে বাচ্চাগুলোর ক্ষেত্রে বেশিরভাগ বাচ্চাই ঘামে। আমাদের বাচ্চাদের হচ্ছে শরীরে মেটাবলিজম বেশি হয়, বড়দের থেকে বাচ্চাদের শরীরে মেটাবলিজম বেশি হয়, তাদের বাচ্চার তাপমাত্রা নর্মালি একটু বেশি থাকে, তার মধ্যে এখন অনেক গরম। এই গরমে আমরা যেটা বলি যে বাচ্চারা একেবারে ঠান্ডাও করে ফেলা যাবে না, আবার বাচ্চাকে ঘামানোও যাবে না, স্বাভাবিক থাকতে হবে। এমন জামা কাপড় পরতে হবে যেটাতে বাচ্চা ঘেমে না যায়, এবং যদি ঘেমে যায়, আমি দেখি যে বাচ্চাটা ঘেমে গেছে, সঙ্গে সঙ্গে তার কাপড়টা চেঞ্জ করতে হবে, ঘামটা মুছে দিতে হবে, একটা পাতলা ভিজা কাপড় দিয়ে গাটা মুছে দিতে হবে, আরেকটা কাপড় চেঞ্জ করে দিতে হবে, ঘামটা যেন শরীরে না শুকায়। ঘামটা যদি শরীরে শুকায় তাহলে বাচ্চা ঠান্ডা লাগবে। আবার অনেক বাচ্চার কোল্ড অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রেও সমস্যা, তারা সারা বছর যাবতই ভুগে, তাদেরকে এখান থেকে আমাদের বাঁচাতে হবে যে তারা যেন কোনো মতেই ঠান্ডা হয়ে না যায়, অতিরিক্ত ঠান্ডা হয়ে না যায়, তাহলে তার সেই অ্যালার্জিক ম্যানিফেস্টেশনগুলো শুরু হবে। কাজে ঘামটা খেয়াল রাখতে হবে, আর কাশির সাথে চিন্তা করতে হবে যে অন্য উপসর্গগুলো তার আছে কিনা, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। যদি অন্য উপসর্গ থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ। জি, একটা কথা আমরা বলছিলাম অফেয়ারে, সেটা হলো যে এখন যে কাশিটা হচ্ছে, আপনি বলছেন যে এই কাশিটা অনেক দিন থাকছে, আপনি বললেন তো অনেক সময় 1 মাস পর্যন্ত থাকছে, তারপরে কি ভালো হয়ে যাচ্ছে? আসলে তারপরে ভালো হয়ে যাচ্ছে, যদি নির্দোষ কাশি হয় সে ভালো হয়ে যাচ্ছে। যদি কোনো স্পেসিফিক কোনো কারণে যদি সে কাশিটা হয়, নর্মাল ভাইরাল কাফ যেগুলো, সেগুলো ঠিক হয়ে যায়। আমরা একটু সেফ রেমেডি বলি যেটাকে, বাসায় একটু লেবু দিয়ে, গরম লেবু, গরম পানি, একটু মধুর রস, মধু যদি পাওয়া যায়, তুলসী পাতার রস, এগুলো আমরা বলি, যেটা ব্যবস্থা করা যায়। কিছুই পাওয়া না গেলে একটু রং চা, আদা দিয়ে, লং দিয়ে একটু রং চা করে বাচ্চাকে সেটা যদি খাওয়ানো যায়, চা চিনি দিয়ে, তাহলে সেটা গলা একটু সুদিং হয়, কাশিটাও কম হয়। আবার একটু নর্মাল পানির বদলে একটু কুসুম গরম পানি যদি খাওয়ার পানিটা, তাহলেও ওর ইরিটেশনটা কম হয়। আমাদের এয়ারওয়েতে ইরিটেশন হলেই বাচ্চা তখন কাশি, রিফ্লেক্সটা হয় যে বাচ্চা কাশি দেয়। তো এইগুলো আমরা চেষ্টা করে বাসায় দেখতে পারি। এগুলা কাফ সিরাপের থেকে, 1000 রকমের কাফ সিরাপ দেশে পাওয়া যায় আমাদের, সেই কাফ সিরাপের থেকে এগুলো বেশি উপকারী। ডাক্তার ফেরদৌস, একটু আপনার কাছে আসি, এই যে কাশির কথা নিয়ে একটু আসতে চাই। সেটা হচ্ছে যে কাশিটা দীর্ঘমেয়াদী হচ্ছে, এবং যেটি করে আমাদের দেশের বাবা মারা কি করে, হয়তো চিকিৎসকের কাছে না গিয়ে হয়তো ফার্মেসিতে গেল, তারা হয়তো একটা অ্যান্টিবায়োটিক ধরিয়ে দিল। তো এটা কি মানে এটা কি সব জায়গার চিত্র এমন? আপনাদের ওখানে কি এরকম হয়? বা জ্বরের ক্ষেত্রে যদি আমি বলি, জ্বরের ক্ষেত্রে ওই জ্বর হয়েছে হয়তো 2-3 দিন, ফার্মেসি থেকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, তো এটা কি দেখছেন কিনা আপনারা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ঠিকই বলেছেন, চিত্র একই, এবং গ্রামের দিকে তো এইটা আরো ভয়াবহ। দেখা যায় যে পল্লী চিকিৎসকরা একদিনের জ্বর, একদিনের কাশি, তাদেরকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। জি জি। এবং এই অ্যান্টিবায়োটিকটা তারা ঠিকমতো ডোজে খাচ্ছে না, এবং ঠিকমতো যে কয়েকদিন খাওয়ার কথা তার ডিউরেশনটাও ঠিকমতো মেনটেন করছে না। যার ফলে এটা একটা বাচ্চা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ওষুধগুলো, ড্রাগ, জীবাণুগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে আরো অনেক বেশি সমস্যা হচ্ছে। তো আমাদের যেটা করতে হবে, কাশিতে তো আমাদের এটা হতেই পারে বাচ্চাদের আবহাওয়ার পরিবর্তনের কারণে, এবং দেখা যায় যে ফ্রিজের পানিটা বাচ্চারা, দেখা যায় যে গরম থেকে আসলো, স্কুল থেকে আসলো, বড় বাচ্চারা একটু যারা এসে একদম ফ্রিজ থেকে তারা ফ্রিজের পানি খাওয়া শুরু, এবং কাশি হলো। তো কাশিতে যেটা ম্যাডাম বললো, সুন্দরভাবে বলেছেন ম্যাডাম, যে আসলে আমাদের বাসায় যেসব জিনিস আছে, যেমন আমরা যদি মধু খাওয়াতে পারি, তুলসী পাতার রস, এবং কুসুম গরম পানি, লাল চা, আদা চা, এসব খেলেই কিন্তু এই কাশিগুলো কমে যায়। এবং প্রথমে একটু বলে দিতে হবে যে কাশি কমতে 10 থেকে 14 দিন সময় লাগে। আচ্ছা, এটা মেনে নিতে হবে। তবে কাশির সাথে যদি শ্বাসকষ্ট দেখা যায়, বুকের নিচে দেবে যায়, বুকে যদি সাঁই সুই শব্দ করে, খেতে না পারে, তাহলে কিন্তু নিকটস্থ হাসপাতালে। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনাটা চালিয়ে যাব, তো আরেকটা বিরতি নিতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পরে।
আরও একটা বিরতি নিয়ে ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে? তীব্র গরমে শিশুদের রোগ নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার রওশন জাহান আক্তার এবং জুমে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ ফেরদৌস রহমান পলাশ। আমরা কথা বলছিলাম যে এই যে জ্বরের কথা বলছেন, যে জ্বরটা খুব কমন এখন, এবং জ্বর হলে যে এই যে অ্যান্টিবায়োটিক নেওয়ার একটা প্রবণতা আমাদের, এবং সেটির সময় মানে আপনি যে সময় খাওয়া উচিত সেটি হয়তো খাওয়া হচ্ছে না, ডোজ ঠিক হচ্ছে না, বা খেয়ে বন্ধ করে দিচ্ছি। তো এটা কি বলবেন আসলে? এটা নিয়ে আসলে আমরা খুবই বিপদে আছি। যেটা হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে মায়েরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তো যাচ্ছেনই না, নর্মাল ডাক্তারের কাছেও যাচ্ছে না, তারা যাচ্ছে একটি ওষুধের দোকানে। সেখানে যে ফার্মেসি যে বিক্রেতা সে তাকে ওষুধ দিয়ে দিচ্ছে, ওষুধের গায়ে প্যাকেটের মধ্যে লিখে দিচ্ছে যে এতবার এত চামচ, সে তার মতো করে লিখে দিচ্ছে। এখন কোন বাচ্চাকে কোন অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত, আসলেও দেওয়া উচিত কিনা, কত ডোজে দিতে হবে, কতদিন, যেটা ডক্টর ফেরদৌস বলছিলেন যে খুবই জরুরি, যেটা যে কোনো অ্যান্টিবায়োটিকটা আমি তাকে দিব, আদৌ দিব কিনা, দিলে কতদিন দিব, কতক্ষণ পরপর দিব, কতটুকু করে দিব, প্রতিটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। এবার কোনোটাই ঠিক মতো মানা হয় না। এবং দেখা যায় যে আমরা যেটা ফিল করি, আমরা তো টারশিয়ারি কেয়ার হসপিটাল, সারা বাংলাদেশ থেকে এখানে রুগী আসে, এবং দেখা যায় যে যেসব বাচ্চারা বাইরে থেকে রেফার হয়ে আমাদের কাছে আসে, আমাদের অ্যান্টিবায়োটিকের কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। আমরা প্রথমে একটা নর্মাল একটা রেঞ্জের একটা অ্যান্টিবায়োটিক দেই, সেটা যদি কাজ না করে তাহলে একটু পাওয়ারফুলে যাই, তারপর আরেকটু পাওয়ারফুল, এভাবে আমরা সিরিয়ালি দিই, ডাক্তাররা দেয়। কিন্তু বাইরে থেকে যখন আসে দেখা যায় একেবারে ফোর্থ লাইন যেটা আমরা রিজার্ভ রাখি, সেই ইনজেকশনটা পেয়ে তারা চলে আসে আমাদের কাছে, দুইটা বা তিনটা ডোজ পেয়ে আমাদের চলে আসে। তখন আমরা মহা বিপদে পড়ি যে আমরা এখন কি করব। কারণ এই বাচ্চাটা যদি তখন এগুলোতে বিপদ হচ্ছে যে বাচ্চাদের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করে। রেজিস্ট্যান্স মানে হচ্ছে যখন আমি ওকে আরেকটা অ্যান্টিবায়োটিক দিব, তখন সে এই অ্যান্টিবায়োটিকটা যখন তার প্রয়োজন হবে, অপ্রয়োজনে যখন তাকে দেওয়া হলো, প্রয়োজনে সেটা আর তার শরীরে কাজ করবে না। তাহলে এই বাচ্চাটাকে নিয়ে তখন ভীষণ বিপদ। কারণ যেখানে একটা ইনফেকশন হয়, আমাদের তো অ্যান্টিবায়োটিক তাকে দিতেই হবে, এবং সেই অ্যান্টিবায়োটিক ছাড়া তো সে সুস্থ হবে না। কিন্তু যদি রেজিস্ট্যান্ট একটা অ্যান্টিবায়োটিক আমি তাকে দেই, সেটা তখন আর শরীরে তার কাজ করবে না। কাজে অপ্রয়োজনে ইউজ করার ওষুধটা যখন প্রয়োজন হচ্ছে তখন আর প্রয়োজনে কাজ করছে না। এইরকম বিপদে আমরা পড়ি। কাজেই যে বাচ্চাটার আসলে প্রয়োজন অ্যান্টিবায়োটিক তাকে আমরা দিব, দরকার না হলে তাকে দিব না। আর দিলেও সেটা কতটুকু ডোজে দিব, কতক্ষণ পর খাবে এবং কতদিন খাবে, সেটা পরিষ্কার করে মাকে বুঝিয়ে দিতে হবে। এবং এটা মা বুঝলো কিনা সেটা বোঝার উপায় হচ্ছে মাকে জিজ্ঞেস করতে হবে যে আমি যে আপনাকে বললাম বা লিখে দিলাম, আপনি আমাকে বলেন যে আপনি আগে কীভাবে খাওয়াবেন। তখন কিন্তু মার ভুলটা আমরা ধরে ফেলতে পারি যে মা ঠিকমতো বলতে পারছে না। এই 1 চামচ 3 বার, এটা খুব কমন একটা হয়ে গেছে প্র্যাকটিস। সবাই চিন্তা করে যে কোনো ওষুধ 1 চামচ 3 বেলা, সেটা হ্যাঁ যে কোনো বাচ্চা, 10 বছরের বাচ্চাকেও 1 চামচ, 1 বছরের বাচ্চাকেও 1 চামচ, এবং প্যাকেটের গায়ে লিখে দিয়ে ওরা বিদায় করে দিল। ওদের তো দায়িত্ব শেষ, ওদের একটা ওষুধ বিক্রি হয়ে গেল, কিন্তু ওই বাচ্চাটার তো বিষয় শেষ। কারণ মানে বর্তমানটাও খারাপ হচ্ছে, আবার তার ভবিষ্যতেও তার জন্য দুইটাই। কারণ এখন তো তার অসুখ ভালো হচ্ছে না, ওই মা একদিন দুদিন পরে আবার ঠিকই আসতেছে। একজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুসুম আক্তার বলছি। তার বয়স হচ্ছে, কিন্তু আজকে এক মাস টিফিন করা বন্ধ, এখনো কোনো খাবারই মুখে, শুধু পানি খাচ্ছে, ব্যাপারটা হচ্ছে। জি দর্শক, আপনি বলুন। এখনো কোনো খাবার হচ্ছে না, খাবার খেতে গেলে শুধু কান্না করছে, তো শুধু পানি। এটা কয়দিন থেকে দর্শক আপনি বলছেন, কয়দিন থেকে বাচ্চাটা? প্রায় 10-15 দিন থেকে। জি 10-15 দিন যাব। আচ্ছা, 11 মাস বয়স ওনার বাচ্চা, খাবার খাচ্ছে না। আর কি সমস্যা? শুধু পানি খায় বলছে। হ্যাঁ, কিন্তু আর কি সমস্যা? প্রথমে কি জ্বর ছিল, মানে কিছু ছিল প্রথমে, কেন খাবার খাচ্ছে না? জ্বর ছিল কি দর্শক? কোনো জ্বর ছিল বলছে। আচ্ছা, মেডিসিন খাওয়ার কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, প্রথমে জ্বর ছিল, ওষুধ খাওয়ার পর জ্বর কমে গেছে, কিন্তু এখন আর খাবার খাচ্ছে না। খাবার কিন্তু পানি খাচ্ছে। আচ্ছা, কোনো খাবারই সে খেতে চাচ্ছে না আসলে। আচ্ছা। এখন যেটা হয় যে একটা জ্বরের একটা এপিসোডের পরে বাচ্চাদের রুচি আসলেও কমে যায়। হ্যাঁ, এই সময়টা তো যেটা আমি একটু আগে বললাম যে খাবার নিয়ে জোরাজুরি করা যাবে না। ও পানি খাচ্ছে, পানি যদি খায়, পানি জাতীয় খাবারগুলোই দেন ওকে, একটু স্যুপ করে দেন, একটু শরবত দেন, একটু জুস করে দেন, বাসাতে জুস করে দেন। যেহেতু সে লিকুইডটা নিচ্ছে, তো সে লিকুইডই খাক,
এখন তাকে সলিড নিয়ে জোড়াজুড়ি করার দরকার নেই। এর মাঝখানে যে আপনাদের খাবার থেকে যদি সে 11 মাস বয়স, তাহলে সে একটু ভাত টাত এগুলো খাওয়া অলরেডি শিখে গেছে, হ্যাঁ, তাহলে আপনি আপনাদের খাবার থেকে একটু তাকে অফার করেন, জোড়াজুড়ি করা যাবে না। আস্তে আস্তে দেখা যাবে 3-4 দিন 5 দিন গেলেই তার আবার রুচিটা ফেরত আসবে, তখন সে নিজে থেকেই খাবে। কিন্তু এখন সে তার রুটিন খাবারটা খাবে না, এটাই স্বাভাবিক, কারণ একটা জ্বরের এপিসোডের পরে বাচ্চাদের কিছুদিন অরুচি কাজ করে, তারপরে আস্তে আস্তে আবার সেটা ফেরত আসবে। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। ইন দ্য মিন টাইম সে যেই খাবারটা খেতে চায় সেটাই আমি বারবার খাওয়াবো। প্রস্রাবের পরিমাণটা খেয়াল রাখবো যে সে ঠিকমতো প্রস্রাবটা হচ্ছে কিনা। যদি না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো তাকে হাসপাতালে ভর্তি করে আমাকে স্যালাইন দিতে হবে, কারণ খাবার যদি প্রস্রাবের পরিমাণ যদি কমে যায় তার মানে বাচ্চা ডিহাইড্রেশন হয়ে গেলে বাচ্চা সেটার জন্য ক্ষতিকর। আদারওয়াইজ যদি প্রস্রাব ঠিক থাকে, পানি জাতীয় খাবার যদি সে খেতে থাকে, তাহলে একটু অপেক্ষা করি আমরা, জোড়াজুড়ি না করি, বাচ্চা আবার খাবার খাবে, স্বাভাবিক খাবার। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। ডক্টর ফেরদৌস, আপনার কাছে একটু আসতে চাই, সেটি হলো যে আমরা দেখি গরমে আপনি বলছিলেন যে পানি থেকে ডায়রিয়া হয়, আমরা দেখছি জন্ডিস, টাইফয়েড, সেগুলো রোগী পান কিনা আপনারা, বা সেটি ঝুঁকি আছে কিনা? জি জি, অবশ্যই। হ্যাঁ, সেই ধরনের রোগীগুলো পাওয়া যায়, তবে গ্রীষ্মকালে এটা বেশি পাওয়া যায়। আচ্ছা। এখন কিন্তু আমাদের হাসপাতালে এই জন্ডিস নিয়ে আসতেছে। জন্ডিস তো ঠিক ওভাবে আসে না, প্রথমে আসে হচ্ছে মা বলে যে বমি করছে। আচ্ছা। হ্যাঁ, বাচ্চা অনেক বমি করতেছে, তখন আমাদের কাছে যখন আসে, তখন আমরা যখন এক্সামিনেশন করি তখন দেখি যে তার চোখ হলুদ হয়ে গেছে, এবং কিছু টেস্ট করার পরে এটা জন্ডিস হিসেবে নির্ণয় করা যায়। এবং এটার মানে হারও কিন্তু গ্রীষ্মকালে অনেক বেশি, এখনো আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি। এবং এই বাচ্চাগুলা এত বেশি বমি করে যে তারা পানি শূন্যতা নিয়ে চলে আসে। আচ্ছা। হ্যাঁ, এবং কোনো ওষুধও তাদেরকে দেওয়া যায় না। আমরা যখন মুখে কোনো ওষুধ দিই তখন সে ওষুধটাও সে বমি করে দেয়। সেসব ক্ষেত্রে আবার ভর্তি লাগে, ভর্তি লেগে স্যালাইন দিতে হয়। তারপর স্যালাইন দেওয়ার পরে ডিহাইড্রেশনটা কারেকশন করার পরে তারপর হয়তো মায়ের সাথে কথা বলে কি কি খাবার খাবে, কি খাবে না, ঠিকভাবে কাউন্সিলিং করতে। তো এটা পানিবাহিত নিশ্চয়ই, মানে পানিতে জীবাণু থাকে, যদি পানিটা দূষিত থাকে তাহলেই হয়ে থাকে। জি জি, গ্রীষ্মকালে তো বাচ্চারা পানি যেখানে সেখানে খেয়ে ফেলে, এবং দেখা যায় যে আইসক্রিম খাচ্ছে, শরবত খাচ্ছে, এর মাধ্যমেই কিন্তু এটা শরীরে ঢুকে যাচ্ছে এই জীবাণুটা। আচ্ছা, ডক্টর রওশন কিছু যোগ করবেন কিনা? হ্যাঁ, জন্ডিসের ব্যাপারটা হচ্ছে আমাদের বাচ্চাদের স্ট্রিট ফুডে খুব আমাদের অ্যাট্রাকশন, বাচ্চাদের কেন বড়দেরও, আমরা বাইরের খাবার, খোলা খাবার খেতে খুব চটপটি, ফুচকা, ঝালমুড়ি, তারপরে হচ্ছে এই যে বাইরে যে শরবত টরবতগুলো গরমের দিনে এগুলো একটু বেশি খাওয়া হচ্ছে, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ হেপাটাইটিস এ এবং ই, এই জীবাণু আমরা বাচ্চারা এ এবং ই দিয়ে, হ্যাঁ, এগুলা খুব বাচ্চাদের বেশি হয় এ, একটু বড় বাচ্চাদের ই। এই দুটাই হচ্ছে আমাদের পানিবাহিত জন্ডিস, এই দুটা। বাকিগুলো আমাদের যেটা রক্তজনিত সেটা এই খাবারের সাথে এটা কোনো সম্পর্ক নেই। খাবারের সাথে সম্পর্ক এই দুটার, এবং এই দুটারই লক্ষণ যেটা ডক্টর ফেরদৌস বললেন যে বমি, বমি নিয়ে প্রচন্ড উইকনেস নিয়ে বাচ্চারা আসে, চোখ হলুদ, পেশাব রং হলুদ হয়ে গেছে, মা এসবে নিয়ে আসে। জন্ডিস বুঝতে না পেরে নিয়ে আসে তবু একটু ভালো চলে আসলে, কারণ জন্ডিসের কিছু তারা কিছু টোটকা জাতীয় চিকিৎসা করে, কবিরাজি, এগুলো আবার ভয়ঙ্কর। মায়েরা বেশি জন্ডিস যখন বুঝে যায় তখন তারা কিছু চিকিৎসা করে আসে, সেই চিকিৎসাগুলোতে বাচ্চাদের অবস্থা আরো খারাপ করে নিয়ে আসে। বরঞ্চ ওটা বোঝার আগে যদি চলে আসে আমাদের কাছে, তাহলে বাচ্চাটা সেফ। আরেকজন দর্শক আছেন। জি দর্শক, প্রশ্ন করুন। জি দর্শক, শুনতে পাচ্ছেন আমাদের? জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আমরা শুনছি দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আমার বাচ্চার বয়স 15 বছর। 15 বছর, জি 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 জি। ওর খুব ঠান্ডা লাগে, দেখা যায় যে ওর ওজন অনেক বেশি, ওর ওজন হচ্ছে 96 কেজি। আচ্ছা দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন, কমিয়ে দিয়ে প্রশ্নটা করুন, ভলিউমটা একেবারে কমিয়ে দিন। জি, এখন বলুন, এখন বলুন। ওর দেখা যায় আমি ওকে লোকাস খাওয়াই, আবার ডোকোপাটা খাওয়াই, ডোকোপা 200 যেটা, ওটা খাওয়াই। এত বেশি হয় ওর শ্বাসকষ্টটা, যেমন ইনহেলার দিতে হয়। আচ্ছা, তারপরে এই ভিক্টোটল, অ্যাজমাসল, জি, এটাও আমাকে দেয়, কিন্তু ওষুধটা ওর মাঝে মাঝে থাকে। আচ্ছা, কিন্তু রেগুলার এত ওষুধ খাওয়ানোর পরে বাচ্চা পড়াশোনা করতে পারে না, জীবন অবস্থায় থাকে। দেখা যায় যে ওরা মাঝে মাঝে ও সারাদিন যায় ভালো থাকে, রাত্রে থেকে ঘুমাতে পারে না। আচ্ছা, ঘুমাতে গেলেই সে খুবই কাশি হয় তার। আচ্ছা,
খুব কাশি হয় এবং যে অনেক মুখ দিয়ে তার লালা আসে আর কি, আচ্ছা ঘুমাতেই পারে না। জি জি জি, তাহলে এখন করণীয় কি? জি, এটা জানতে চাচ্ছি। জি জি, আপনি বলেছেন আপনার বাচ্চার বয়স 15 বছর, ওজন 95 কেজি। এটা একটা অ্যালার্মিং ব্যাপার। 95 কেজি ওজনের একটা বাচ্চা, এটা তো অবশ্যই স্বাভাবিকের থেকে অনেক বেশি, এবং ওর অ্যাজমা আছে, যেটা আমরা বুঝতে পারছি, ওর হাঁপানি জনিত সমস্যা আছে। হাঁপানি জনিত বাচ্চাদের যাদের অ্যাজমা আছে, তাদের যদি ওজনের সাথে বেশি হয়, সেটা আরেকটা রিস্ক ফ্যাক্টর, যেটা আমরা বলি যে ওবেজ বাচ্চাদের, যে কোনো ওবেজ মানে যাদের অতিরিক্ত মাত্রাতিরিক্ত ওজনের বাচ্চাদের যে কোনো অসুস্থতাটাই আরেকটু বেশি হয় নর্মাল স্বাভাবিক ওজনের বাচ্চাদের থেকে। কাজে ওজন কমানো একটা প্রথম দায়িত্ব, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ও অনেক দিন ধরে হয়তো একটা ইনহেলার ইউজ করছে, যেটা এখন আর কাজ করছে না, কিংবা হয়তো বা ডোজ বাড়াতে হবে, কিংবা টাইপটা চেঞ্জ করতে হবে, এটা ওকে স্যুট করছে না। তাহলে যেটা করতে হবে, আপনাকে অতি সত্বর একজন শ্বাসকষ্ট বিশেষজ্ঞ, যারা অ্যাজমা স্পেশালিস্ট, এমন একজনের কাছে, বক্ষব্যাধি স্পেশালিস্ট কাউকে একজনের কাছে। এবং ও তো 15 বছর হয়ে গেছে, ও প্রায় অ্যাডাল্টের কাছে, আর ওজনটা বড়দের মতো। ওকে এখন 15 বছর হিসাব করে ওষুধ দিলে হবে না, ওকে অ্যাডাল্ট বড়দের ডোজে ওষুধ দিতে হবে, ইনহেলার দিতে হবে, এবং সেটা 2 বেলা করে নিতে হবে। এবং তার কিছু কিছু জিনিস রেস্ট্রিকশন করতে হবে, যেগুলোতে আমরা বলি ট্রিগারিং ফ্যাক্টর, যেসব হলে অ্যাজমা অ্যাটাক হয়, যেসব কারণে অ্যাটাকগুলো হয়, সেগুলো থেকে তাকে দূরে রাখতে হবে। কারো হয়তো কোনো একটা এক্সারসাইজে বাড়ে, কারো হয়তো কোনো ধুলাবালিতে বাড়ে, কারো ঠান্ডায় বাড়ে, ওর কিসে বাড়ে বা কারো খাবারের সাথে হয়, সেটা দেখে সেখান থেকে বাচ্চা। জি, এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসায় নিশ্চয়ই সে সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এক কথায় যদি একটু বলেন যে তাহলে এই গরমে আসলে মানে সুস্থ থাকতে আপনার পরামর্শ কি থাকবে? এই গরমে সুস্থ থাকতে আমার পরামর্শ হচ্ছে, বাচ্চাদেরকে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করেন। যখন দিনের বেলাটাতে প্রয়োজন না হলে বাচ্চাকে ঘর থেকে বের করা উচিত না, দরকার নাই। ওকে ঠান্ডা বাসায় থাকবে এবং হালকা ঢিলাঢালা কাপড় পরবে, সুতির কাপড়। অতিরিক্ত কাপড় জামা পরে বাচ্চাকে একদম গরম করা যাবে না। আর হচ্ছে, যদি বাসায় এয়ার কুলার থাকে, কেউ হয়তো বলবেন যে এসি চালানো কিনা, ফ্যান চালানো কিনা, আমরা বলবো যে আপনার যেটা খুশি আপনি চালান, কিন্তু সেটাতে বাচ্চা যেন ঠান্ডাও হয়ে না যায়, আবার ঘেমেও না যায়, ঘামও হতে পারবে না, আবার অতিরিক্ত ঠান্ডাও হতে পারবে না। স্বাভাবিক একটা তাপমাত্রা যেন বাচ্চা থাকে। এবং বাচ্চাকে বাইরের খাবার একদম 100% পরিহার করে চলতে হবে এই সময়টাতে, এবং যতটুকু সম্ভব বাসায় তৈরি খাবার, মা যেটা রান্না করবে বাসায়, সেটাই খাওয়ানোর চেষ্টা করবেন, বাইরের খাবার থেকে একটু দূরে রাখবেন। আর অবশ্যই ফার্মাসির কাছ থেকে ওষুধ খাওয়ানো বন্ধ করেন, ওইটা একদম ভুল প্র্যাকটিস। এটাতে আপনার বাচ্চার ক্ষতি ছাড়া কোনোদিনও কোনো লাভ হবে না। দরকার মতো চিকিৎসকের পরামর্শ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রওশন জাহান আক্তার এবং ডাক্তার ফেরদৌস রহমান পলাশ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং গরম আরও বাড়ছে দর্শক, আমাদের সতর্ক হতে হবে, এবং সতর্ক যদি আমরা না হই, তাহলে কিন্তু যেমনটা আমাদের বিশেষজ্ঞরা বলছিলেন যে নানা ধরনের রোগ কিন্তু হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে খাবার একটা বিষয় আছে। এবং আরেকটা বলি আমরা, যে এই সময় প্রচুর পানি শূন্যতা হয়, অনেকেরই হতে পারে, সেই কারণে তরল খাবারটা কিন্তু সবসময় খেতে হবে, বেশি করে পানি খেতে হবে। আপনি শরবত জাতীয় খাবার খেতে পারেন, বিভিন্ন ধরনের ফলের রস, সেটি আমরা খেতে পারি, অর্থাৎ পানি শূন্যতাটা যেন না হয়। যেমন আমাদের বিশেষজ্ঞরা বললেন যে পানি শূন্যতা থেকে কিন্তু নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে, এমনকি কিডনির উপর এটার প্রভাব পড়তে পারে। আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয়, সেটি হচ্ছে যে ওষুধের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া আসলে জ্বর হলে এই সময় ওষুধ, মানে বিশেষ করে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই গরমের হাত থেকে শিশুদেরকে দূরে রাখবার চেষ্টা করুন। ধন্যবাদ।